আপনি শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি শুক্রবার ঠিক রাত ৯টায় আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন পিয়াসার কলমে তারানাথ তান্ত্রিক ও দেও। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই গল্পটি শুনে আপনার কেমন লাগলো তা কমেন্টসে আমাদের জানাতে ভুলবেন না। আপনারা আরও কীরকম গল্প শুনতে চাইছেন সেই বিষয়ে আমাদের অবশ্যই কমেন্টসে জানান। শুরু হচ্ছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও দেও। চাঁদ আর রাশি রাশি নক্ষত্র দিয়ে সাজানো শীতকালের আকাশ। আমি একভাবে চেয়েছিলাম আকাশটার দিকে। সত্যি কি অপূর্ব এক হীরক সমাহার। বুকের কাছে হাত গুটিয়ে আপন মনে গুনগুন গান গাইতে গাইতে সন্ধ্যার এই অপূর্ব দৃশ্যটি উপভোগ করছিলাম আমি। কটা বাজে? কথাটা মাথায় আসতেই অজান্তেই চোখ ঘড়ির দিকে চলে গেল। ৬টা। স্বাভাবিক, শীতের সন্ধ্যায় ৬টা মানে গ্রীষ্মকালের ওই রাত ৮টারই সমান। হঠাৎ মনে পড়ে গেল আজ তো রবিবার, তারানাথের বাড়ি যাওয়ার কথা। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে তারানাথের নতুন সব অভিজ্ঞতা উপভোগ করার কথা ভুলে গেলে কি চলবে? গতবারের ওই ভয়ঙ্কর স্কন্দকাটার ঘটনা এখনও আমার রোমকূপ সজাগ করে দিচ্ছে। তাহলে যারা তাকে সামনাসামনি অনুভব করেছে তাদের যে কি অবস্থা হয়েছিল সত্যি। এমন সময় ঘরে গিন্নি এসে উপস্থিত হলো। কি গো, আজ তো রবিবার, ঠাকুরমশাইয়ের বাড়ি যাবে না? হ্যাঁ, কিশোরী আসুক, তারপর একসাথেই যাব। এমন সময় দরজায় টোকা পড়ল। গিন্নি মৃদু হেসে বলল, ওই যে এসে পড়েছে তোমার প্রাণের বন্ধুটি, যাও। দরজা খুলতেই কিশোরী এক গাল হেসে উঠল। এখনো তৈরি হওনি? ঝটপট করো, এই যে তেলে ভাজা নিয়ে নিয়েছি, তুমি পোশাক বদলে এসো, তারপর আমরা রওনা দেব। পিছন থেকে গিন্নি ডাক দিল, সে কি ঠাকুরপো, চা খাবে না? এখন আর নয় বৌঠান, অনেকটা দেরি হয়ে গেছে, পরে আবার আসবো। এই বিভূতি, চলো চলো চলো। পোশাক পাল্টে দুই বন্ধু যখন মটলিনে এসে উপস্থিত হলাম তখন প্রায় 7টা বেজে গেছে। বুঝলে কিশোরী, সেবার যা ঘটেছিল আমার সাথে, সেই অভিজ্ঞতা কোনোদিনও ভোলার নয়। পাসিং শো থেকে সিগারেটের ধোঁয়া ছেড়ে জানলার দিকে এক ঝলক চাইল তারানাথ। তা সেই ঘটনাটাই বলুন না ঠাকুরমশাই, কি হয়েছিল আপনার সাথে? যারপন্নায় উৎসুক কণ্ঠে বলল কিশোরী। কিছুক্ষণ হলো আমরা ঠাকুরমশাইয়ের সাথে বসেছি। সামনে তেলে ভাজা মুড়ি আর গরম চা রয়েছে। ঠাকুরমশাইকে দেখে আমিও কিঞ্চিত কৌতূহল বোধ করছিলাম। কি এমন অভিজ্ঞতার কথা তিনি আজ শোনাবেন সেটা ভেবেই হাত পা ঠান্ডা হয়ে আসছিল আমার রোমাঞ্চে। ঠাকুরমশাই বলতে শুরু করলেন, সময়টা এই রকমই ছিল, মানে ওই শীত আসবে আসবে করছে আর কি। বীরভূমের মাতু পাগলির কাছে মহাডামর সাধনা যখন সফল হলো না আমার, তখন মনস্থির করলাম আর স্থিত হব না, আরো বেশি কিছু জানার আশায় ঘুরব, সাধু সঙ্গ করব। তা সে ঘুরতে ঘুরতে না দিন না রাত কিচ্ছুরই খেয়াল থাকতো না। গ্রামের পর গ্রাম হাঁটতাম, কখনো কোনো ভালো মানুষের কুটিরে আশ্রয়ও জুটে যেত, কিন্তু থামিনি, কোনো জায়গাতেই থেমে থাকিনি। অজানাকে জানার খিদে আমার মধ্যে যেন ক্রমশ বাড়তেই থাকল। এমনই একদিন ঘুরতে ঘুরতে একটা গ্রাম, নামটা কি যেন ছিল, হ্যাঁ মনে পড়েছে, মতিঝিলপুর গ্রামে এসে উপস্থিত হলাম। তখন সবে বিকেল ফুরিয়েছে। গ্রামে ঢুকতেই একটা বিরাট বড় ঝিলের উপস্থিতি লক্ষ্য করলাম আমি। যেমন তার শান্ত টলটলে জল, তেমনি তার স্বচ্ছতা। বুকের ভেতর আচমকাই তৃষ্ণা বোধ হল। বাতাসের মৃদুমন্দ গতিতে
ঝিলের জল আলতো করে একের পর এক তরঙ্গ কাটছে। একটা অদ্ভুত আকর্ষণ আছে ঝিলটায়। পথশ্রমে তখন আমি খুব ক্লান্ত। ভাবলাম একদণ্ড ওই ঝিলের ধারে জিরিয়ে নিলে মন্দ হয় না। চারপাশে ধান ক্ষেত আর গাছ গাছালি, দূরে গুটি কয়েক আলো দেখা যাচ্ছে। তাতেই বুঝলাম ওটাই আসল গ্রাম। তা এটা সম্ভবত গ্রামের শুরু। যাই হোক, ঝিলের ধারে বসে জিরোতে জিরোতে সেখানকার ঠান্ডা বাতাস উপভোগ করছিলাম। কখন যে চোখটা লেগে গেছিল আমি নিজেও খেয়াল করিনি। এমতাবস্থায় হঠাৎই পায়ে ঠান্ডা কিছুর স্পর্শ পেতেই চোখটা খুলে গেল আমার। সোজা হয়ে উঠে বসলাম। একটু চারপাশে চোখ বুলিয়ে দেখলাম আশপাশে কেউ নেই। কিন্তু পায়ে তাকাতেই আশ্চর্য হয়ে যাই আমি। যেখানে আমার পা রাখা ছিল সেখানকার মাটিটা ভেজা। শুধু তাই নয়, আমার পায়েও জল লেগে রয়েছে, যেন কোথাও থেকে জল ছিটে। কথাটা ভাবনার মাঝেই আমি থমকে গেলাম। সরাসরি চোখ চলে গেল ঝিলটার দিকে। এক বুক শান্ত টলটলে জলতরঙ্গ যেন এক দৃষ্টে আমার দিকে চেয়ে রয়েছে। আমি ধীর পায়ে সেদিকে এগিয়ে গেলাম। জলের স্বচ্ছতা আমার তৃষ্ণা যেন আরো বাড়িয়ে দিচ্ছিল। ঘন ঘন ঢোক গিলতে লাগলাম। চারপাশ নিস্তব্ধ। পূর্ণিমার চাঁদ জল করছে মাথার উপর, আর তার জ্যোৎস্না মাখা প্রতিবিম্ব দাগ কেটেছে এই ঝিলের স্বচ্ছ জলে। জলের তরঙ্গর সমন্বয়ে তা যেন আরো অনেক বেশি হয়ে উঠছিল রহস্যময়। এমনই সময় একটা কণ্ঠস্বর কানে এলো আমার। একটা নারীর কণ্ঠস্বর, তবে সরাসরি কানে আসছিল না। কোথা থেকে যেন প্রতিধ্বনিত হয়ে কণ্ঠস্বরটা আমার কানে আসছিল। আমি ভালোভাবে কণ্ঠস্বরটা শোনার মাঝেই ঝিলের জলে দৃষ্টি গেল। সেখানে তরঙ্গ যেন আরো গভীরভাবে সৃষ্টি হচ্ছে, এবং তার মধ্যস্থান থেকেই ভেসে আসছে সেই কণ্ঠস্বরটা। স্থির দৃষ্টিতে সেদিকে চেয়ে থাকলাম আমি। ঝিঁঝি পোকার ডাক কখন যে থেমে গেছে আমি নিজেও অনুধাবন করতে পারিনি। ধীরে ধীরে জলের কাছে এগিয়ে গেলাম আমি। তৃষ্ণা আমার বুকে যেন আরো বেশি করে জাঁকিয়ে বসছিল। কারণটা জানা নেই। হ্যাঁ, হতে পারে এই ঝিলটা দেখে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, ওই ঝিলের জল যেন আমাকে একটু একটু করে সম্মোহিত করে ফেলছিল। সেই নারী শব্দের টানে আমি কখন যে জলের এত কাছাকাছি চলে এসেছিলাম খেয়াল করতে পারিনি। এমন সময় আমাকে হতচকিত করে দিয়ে আকস্মিক দুটো হাত ধপ করে চেপে ধরল আমার দু পায়ের গোছ। চমকে নিচের দিকে তাকাতেই আমার শিরদাঁড়া দিয়ে বয়ে গেল ঠান্ডা স্রোত। পচা গলা দুটো বিভৎস হাত, এতটাই মারাত্মকভাবে সেই হাত দুটো চেপে ধরেছিল আমার পা যে কোনোভাবেই আমি নড়তে পারছিলাম না। এমনকি পা দুটোয় অবশ হয়ে রক্ত জমে যাওয়ার উপক্রম হচ্ছিল। আমি রীতিমতো হাঁপাতে লাগলাম। জলের মধ্যে তখন শুরু হয়েছে মারাত্মক তোলপাড়। সেই সাথে বিকট এক অট্টহাসির চিৎকার ভেসে আসছিল সেখান থেকে। সেই বিভৎস চিৎকার জলের মধ্য থেকে উঠে ছড়িয়ে পড়েছিল বাতাসের আনাচে কানাচে। আমি গম্ভীরভাবে জিজ্ঞেস করলাম, কে কে তুই? আবারও সেই বিকট হাসি কানে এলো। তারপর ফ্যাঁস ফ্যাঁসে কাঁপা গলায় সেই নারী কণ্ঠ বলে উঠল, কেউ নেই এখানে, কেউ বাঁচাতে আসবে না। হাত দুটো যেন প্রচন্ড জোরে আমার পা চেপে ধরে আমাকে ওই ঝিলের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। কি করব বুঝতে পারছিলাম না। হঠাৎই শৈশবের একটি ঘটনা মনে পড়ে গেল আমার। জরাসুরের কবল থেকে বেঁচে যাওয়ার পর আমার বাবা আমাকে গায়ত্রী মন্ত্র পড়া শিখিয়েছিলেন। বলেছিলেন,
যে কোনো বিপদে এই মন্ত্র আমার রক্ষা কবচ হিসেবে কাজ করবে। আমি আর এক মুহূর্ত কোনো কিছু চিন্তা না করে দু চোখ বন্ধ করলাম। তারপর পৈতেটা চেপে ধরে দ্রুত গায়ত্রী মন্ত্র পাঠ শুরু করলাম। ওম ভূম স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। ওম ভূম স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। কয়েক মুহূর্তের বিহবলতা, আচমকা আমার পা দুটো আবার আলগা আর সহজ হয়ে এলো। আমি নিচের দিকে তাকিয়ে দেখি সেই বিভীষিকাময় হাত আর আমার পায়ে নেই। আমি মুক্ত। অতঃপর সেখান থেকে দূরে সরে আমি দ্রুত আমার পুঁটলি কাঁধে নিয়ে মূল গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। এদিকে ওই বিকট দু হাতের চাপ এতটাই অসহ্য ছিল যে আমার পায়ে এক প্রকার কালশিটে পড়ে গেছিল। বুঝলাম পেশিতে বেশ চাপ পড়েছে, হাঁটতে একটু কষ্টও হচ্ছিল। অতঃপর গ্রামে ঢুকে আমি যেন একটু স্বস্তিতে দম ফেললাম। হাঁটা আমার পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়েছিল, তাই বাধ্য হয়েই বসে পড়লাম একটা পাতকুয়োর সামনে। রীতিমতো ধুঁকছি। এমন সময় এক মাঝবয়সী মহিলা সামনের কুটির থেকে উঠোনে বেরিয়ে এলো, হাতে কলসি। আমাকে ভালোভাবে কিছুক্ষণ দেখে নিয়ে জিজ্ঞেস করলো, উমা, আপনি কে সাধু বাবা? কি হয়েছে আপনার? বুঝলাম আমার পরিধেয় পোশাক দেখে হয়তো স্ত্রীলোকটি আমাকে কোনো সাধু বা সন্ন্যাসী ভাবছে। যাগ্গে, মন্দ কিছু তো ভাবেনি। আমি হাঁপাতে হাঁপাতেই বললাম, জল, একটু জল। মহিলাটি দ্রুত আমার কাছে এগিয়ে এলো। আমি এক্ষুনি দিচ্ছি। এই বলে কুয়ো থেকে এক কলসি জল তুলে আমার দিকে ঝুঁকে বলল, নিন, জল খান। আমি দুহাতের তালু জড়ো করে কয়েক ফোঁটা জল খেলাম। বুক জুড়ে যেন প্রশান্তি খেলে গেল আমার। আমার মুখ থেকে স্বস্তির শব্দ শুনে সেই স্ত্রীলোক বলল, আপনি কোথা থেকে আসছেন? কয়েক মুহূর্তের জন্যে আমার মুখে একটিও রাগ কাড়ল না। সত্যি তো, কি উত্তর দেব আমি এই প্রশ্নের? একটু আগে যা দেখলাম তা আদৌ ঠিক কি ছিল আমি নিজেই এখনো অনুমান করতে পারিনি। সামনের মহিলাটিকে কিভাবে বোঝাবো? মৃদু দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আমি সাধক মানুষ মা। গ্রাম বাংলায় ঘুরে বেড়ানো আর সাধু সঙ্গ করাই আমার কাজ। ওই মহিলা আমাকে ভালো করে দেখে নিয়ে বলল, এ বাবা, আপনি বাইরে বসে কেন? আসুন না, ভিতরে আসুন। না না, আমাকে যেতে হবে। না না সাধু বাবা, এত রাতে আপনি কোথায় যাবেন? বরং আজকের রাতটা আপনি আমাদের কুটিরেই থেকে যান। কাল সকালে না হয় চলে যাবেন। এমনিতেই আজ পূর্ণিমার রাত। আজ গভীর রাতে গ্রামের এদিক ওদিক না যাওয়াই ভালো। একটা অদম্য কৌতূহল বোধ যে আমার ভেতরটাকে তোলপাড় করছিল তা বুঝতে পারলাম। মহিলার জোরাজুরিতে অগত্যা ভেতরে প্রবেশ করলাম আমি। তোমার নাম কি মা? আগে রজনী। ছোটখাটো কুটির, তবে ছিমছাম। উঠোনেই একটা খাটিয়া ছিল, আমি সেখানেই বসলাম। এ কি সাধু বাবা, আপনি এখানে কেন বসছেন? ভিতরে চলুন। রজনী একেবারে ব্যতিব্যস্ত হয়ে বলে উঠল। আমি শূন্যে হাত নেড়ে ইশারায় বললাম, আরে থাক থাক, আমি ঠিক আছি। এরই মধ্যে একজন মাঝবয়সী ভদ্রলোক উঠোনে এসে উপস্থিত হলেন। রজনী, ইনি কে? এই যে তুমি এসে গেছো। আমি জল আনতে বেরিয়েছিলাম, দেখি এই সাধু বাবা কুয়োর সামনে বসে হাঁপাচ্ছিলেন। তৃষ্ণার্ত, তাই জল দিলাম, তারপর কুটিরে নিয়ে আসলাম। ভদ্রলোক কিছু বলার আগেই আমি বললাম, আমার বোধ হয় হট করে এখানে আসাটা ঠিক হয়নি বাবা। আমি রজনীমাকে বললাম যে আমি চলে যেতে পারবো। ভদ্রলোকটি সঙ্গে সঙ্গে বলে উঠল, আরে না না, কোনো অসুবিধা নেই সাধু বাবা। আমার নাম নিমাই।
রজনীর স্বামী। সে যাই হোক, আপনার এ কথা বলা ঠিক হয়নি সাধু বাবা। আপনি ব্রাহ্মণ মানুষ, আপনার সেবার সুযোগ পেয়েছি, এ তো পরম সৌভাগ্য আমাদের। আমি কিছু একটা বলতেই যাচ্ছিলাম, এমন সময় নিমাই পুনরায় বলে উঠল, ও গিন্নি, সাধু বাবার জন্য কিছু বানিয়ে দাও। বাবা, রাতে আপনি কি খাবেন বলুন? মানে নিরামিষ খান নাকি? নিমাই বাবুর কথায় আমি হেসে জবাব দিলাম, আরে না না, সেরকম কোনো ব্যাপার নেই। তবে আজ আর আমার জন্য কোনো অসুবিধা করতে হবে না। কিছু ফলমূল আছে আমার কাছে পুঁটুলিতে, ওই দিয়েই আমি রাতটুকু চালিয়ে নেব। নিমাই এবং রজনী উভয়ই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো, তবে আমার মুখের উপর বিশেষ করে জোরাজুরি করতে পারল না। যাই হোক, ফলমূল খেয়েই ওই খাটিয়াতেই বিশ্রাম নেওয়ার মনস্থির করলাম আমি। রজনী আর তার স্বামী নিমাই ওখানেই ছিল, টুকটাক কথা বলছিল, আমি চুপচাপ শুনছিলাম। তবে একটা প্রশ্ন সেই সন্ধ্যার ঘটনাটার পর থেকেই আমার মাথায় ঘুরছিল, আর তা হলো ওই ঝিল থেকে কিসের হাত আমার পা টেনে ধরেছিল। কি আছে ওই ঝিলে? তবে প্রশ্নটা ওদের করতে চেয়েও আর করা হয়ে উঠল না। চুপচাপ শুয়ে পড়লাম খাটিয়াতে, আর সঙ্গে সঙ্গে আমার চোখে নেমে এলো রাজ্যের ঘুম। সেদিন রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। আমি পদ্মাসনে বসে ধ্যানরত, আমার সামনে যজ্ঞের আগুন জ্বলছে। হঠাৎ কোথা থেকে মাতু পাগলি এসে আমার বুকের ওপর ধড়াস করে হাত রেখে চিৎকার করে হেসে উঠল। মরবি রে, তুই মরবি, মরবি মরবি, তুই 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 মরবি, মরবি। সাথে সাথে চোখ দুটো আমার খুলে গেল। আমি লম্বা লম্বা শ্বাস নিতে লাগলাম। এমন অদ্ভুত একটা স্বর, এর তাৎপর্য কি? বেশ কিছুক্ষণ খাটিয়াতেই পড়ে থেকে এইসব নিয়ে আমি ভাবছিলাম। আচমকা চারপাশ থেকে চিৎকার চেঁচামেচির শব্দ কানে এলো। আমি দ্রুত সদর দরজা খুলে বাইরে আসতেই দেখলাম কয়েকজন গ্রামবাসী মশাল হাতে গ্রামের সীমানার দিকে দৌড়চ্ছে। এমন সময় গৃহকর্তা নিমাই বাবুও এসে দাঁড়ালো আমার পাশে। এ কি, আবার কারোর দেহ পাওয়া গেল নাকি? চমকে আমি নিমাই বাবুর দিকে তাকালাম। এমন অদ্ভুত কথা বলার অর্থ কি? দ্রুত নিমাইয়ের সাথে সেই গ্রামবাসীদের পিছু নিয়ে অবশেষে আমরা এসে পৌঁছালাম সেই বিশাল ঝিলের ধারে। সেখানে ইতিমধ্যেই গুটি কয়েক লোকের জমায়েত হতে শুরু করেছে। নিমাই একজনকে জিজ্ঞেস করল, কি ব্যাপার, কি হয়েছে? সেই ভদ্রলোক কিছুটা বিকৃত মুখ করে বলল, ওই সেই একই ঘটনা, আমারও একটা দেহ ওই ভেসে উঠেছে ঝিলের জলে। এবারেরটা তো আরো বিভৎস। ভাবতি শুধু হৃৎপিণ্ডই বের করা নয়, সারা দেহ ক্ষত বিক্ষত করেছে, যেন কেউ মাংস খুবলে খেয়েছে গো। চোখ দুটো একেবারে উপরে ফেলার চেষ্টা করেছে। নৃশংস, সত্যি নির্মম ভাবে হত্যা করেছে গো, নির্মম ভাবে হত্যা করেছে। আমি জমায়েত কাটিয়ে ঝিলের ধারে আসতেই দেখলাম একটা মৃতদেহ পড়ে। গুটি কয়েকজন তাকে ঘিরে ধরে কিছু একটা আলোচনা করছে। সত্যি লোকটার দিকে তাকানো যাচ্ছে না, পচন ধরেছে তাতে। তার উপর বিভৎসভাবে ফুলে গিয়েছে, বিকট দেখতে লাগছে। এমনিতেই গতকাল রাত থেকে আমার মাথায় অজস্র চিন্তা ঘুরপাক খাচ্ছিল। এমতাবস্থায় এই দৃশ্য দেখে আমি নিজেকে আর স্থির রাখতে পারলাম না। ওখান থেকে বেরিয়ে এসে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। আমাকে উদ্বিগ্ন দেখে নিমাইবাবু জিজ্ঞেস করলেন, আপনি ঠিক আছেন সাধু বাবা? আমি কোনো ক্রমে মাথা নাড়লাম, বললাম, হ্যাঁ ঠিক আছে আমি। আচ্ছা কি ব্যাপার? দেখলাম নিমাইবাবুর মুখে ছড়িয়ে পড়ল একটা অবর্ণনীয় আতঙ্ক। একটা ঢোক গিলে কোনো ক্রমে সে বলল, ও মনে হয় জলে ডুবে মারা গেছে, আপনি চলুন না।
মনের মাঝে থাকা খটকাটা আমার কিছুতেই কমল না। গৃহে প্রবেশ করতেই রজনী 2 ঘটি জল এনে আমাদের দিল। তারপর নিমাইয়ের উদ্দেশ্যে বলল, কোথায় চলে গেছিলে তোমরা? আমি এদিকে তোমাদের খুঁজছি। আর সাধু বাবা, আপনি স্নান সেরে নিন, আমি দুপুরের খাবারটা ততক্ষণে বেড়ে দিচ্ছি। আমি স্নান করে দুপুরের খাওয়া সেরে নিলাম। তারপর মুখে এক রাস গাম্ভীর্য নিয়ে নিমাইয়ের কাছে এসে বসলাম। আসুন সাধু বাবা, আপনি কিছু বলবেন? দেখো বাবা, তুমি আমার কাছে কিছু একটা যে লুকোচ্ছ তা স্পষ্ট বুঝতে পারছি আমি। কিন্তু কি লুকোচ্ছ? নিমাই মৃদু হাসার চেষ্টা করল। না না সাধু বাবা, আপনি ভুল ভাবছেন। অগত্যা আমাকে গত সন্ধ্যার অভিজ্ঞতার কথা জানাতে হলো নিমাই বাবুকে। আমার বলা প্রতিটা কথা শোনা মাত্রই চোখ মুখ যার পরনাই আতঙ্কিত হয়ে উঠছিল তার। কথা শেষ হতেই সে ভয়ার্ত কণ্ঠে বলল, হে আপনি কি বলছেন সাধু বাবা? আপনিও তবে ওই ভয়ঙ্কর বিভীষিকার সম্মুখীন হয়েছেন। আপনি সাধু মানুষ বলেই হয়তো বেঁচে ফিরেছেন, নয়তো আজ অবধি যে... কথাটা বলতে বলতেই থমকে গেল নিমাই। আমি বললাম, আমি প্রথমেই বুঝেছিলাম যে এই গ্রাম স্বাভাবিক নয়, কোনো না কোনো অতিপ্রাকৃতিক ভয়াবহতা রয়েছে এখানে। আচ্ছা, কি আছে ওই ঝিলে? নিমাইয়ের 2 চোখ বড় বড় হয়ে যায়। সে বলে, কি আছে? কি আছে সেটা জানা নেই সাধু বাবা, তবে কেউ ওই ঝিলের জলে নামে না। ওই জলে বিষ আছে, আর পূর্ণিমার রাতে তো ওর ধার দিয়ে যাওয়া কঠিনভাবে নিষেধ। সেদিন ওখান থেকে কিছু একটা ওঠে, বিচরণ করে ঝিলের চারিধারে। গ্রামের পুরোহিত মশাই ওই ঝিল বেঁধে দিয়েছে, তাই ওখান থেকে ওটা হয়তো অন্যত্র কোথাও যেতে পারে না। কিন্তু ঝিলের পাশ দিয়ে যে যায় তাকে আহ্বান করে, তারপর নিজের মায়ার জালে বেঁধে ঝিলের জলে ডুবিয়ে মারে। আমরা আজও বুঝতে জানি না কি আছে ওই ঝিলের জলে। আমার কপালে ভাঁজ পড়ল। আচ্ছা, বিষ আছে বলছো, কিরকম বিষ? তখনও ওই জলে ডুবে কারোর মৃত্যু ঘটেনি। কয়েকজন লোক ঝিলের পাশ দিয়ে যাওয়ার সময় জল খায় সেখানে, বোধহয় তৃষ্ণার্ত ছিল। এমন সময় ওইখানে প্রচণ্ড কাশতে থাকে তারা। চিৎকার চেঁচামেচি জুড়তেই আশপাশে ধান ক্ষেতের ওই দিকটায় যারা ছিল তারা ছুটে যায়, গিয়ে দেখে লোকগুলো মরে পড়ে আছে, মুখে আর পোশাকে চাপ চাপ রক্ত লেগে, এমনকি মাটিতেও ছিল রক্তের দাগ। তাদেরই একজন মরতে মরতে বলে চলে, বিষ বিষ, এই ঝিলের জলে বিষ আছে। প্রায় 4 জন সুস্থ লোকের শুধুমাত্র ঝিলের জল খেয়ে মৃত্যুর ঘটনাটা কোনোভাবেই স্বাভাবিকভাবে নিতে পারছিলাম না আমরা গ্রামবাসীরা। গ্রামের মোড়ল মশাইও বেশ চিন্তিত ছিলেন। জলে লোক নামতে চাইছিলেন, কিন্তু ভয় আর আতঙ্কে কেউ নামতে চাইছিল না সেখানে। অগত্যা ওই জলে কি মেশার কারণে লোকগুলো মারা গেল তা ধোঁয়াশাই থেকে গেল। যদিও স্থানীয় দারোগা বাবুর নির্দেশে একবার 2 জন লোক ওই ঝিলে নেমেছিল, কিন্তু... আমি সন্দিহান দৃষ্টিতে জিজ্ঞেস করলাম, কিন্তু কিন্তু কি? কিন্তু আমাদের কারোর তখনও জানা ছিল না যে কি বিপদ লোক দুটোর জন্য অপেক্ষা করছিল ওই ঝিলের জলে। দারোগা বাবুর নির্দেশ পাওয়া মাত্রই জলে নামল দীনেশ আর কার্তিক নামক পাশের গ্রামের 2 জন লোক। কয়েক মুহূর্ত অবধি সব ঠিকঠাকই ছিল। হঠাৎই কার্তিক আচমকা জলের মধ্যেই ছটফট করতে লাগল, যেন কেউ তাকে নিচের দিকে টানছিল। আমাদেরও এমনটাই মনে হয়। প্রচণ্ড রকম ঝটাপটি শুরু হতে থাকে জলের মাঝেই। এমন সময় দীনেশ দ্রুত সাঁতরে ওর কাছে আসে, তবে ততক্ষণে কার্তিক অর্ধেক ডুবে গেছে। কার্তিককে বাঁচানোর চেষ্টা করতে লাগলো দীনেশ।
একই সাথে ওদের প্রাণপণ চিৎকার ভেসে আসছিল আমাদের কানে। ঝিলের ঠিক মধ্যিখানে যেখানে ঘটনাটা ঘটছিল তার চারপাশ জুড়ে বিশাল বিশাল চন্দ্রাকৃতির ঢেউ উঠছিল, যেন যেন সেখানে কিছু ছিল। এমন দৃশ্য দেখে আমাদের ভিতর তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছিল। দু চোখ বিস্ফারিত। একটা সময় কার্তিকের মুখটা পর্যন্ত ডুবলে দীনেশও ওকে বাঁচাতে ডুব দিল, কিন্তু দুজনের কেউই আর উঠল না। কয়েক মুহূর্ত অতিবাহিত হয়ে গেল এইভাবেই। এরপর হঠাৎই দেখলাম ওই জায়গাটা, মানে ঝিলের ঠিক ওই অংশটুকু যেখানে ওরা ডুবে যায়, সেখানটা ছেয়ে গেল লাল রক্তে। এমন অদ্ভুত অবিশ্বাস্য দৃশ্য দেখে আমাদের সকলেরই গলা শুকিয়ে যায়। এমনকি দারোগা বাবু পর্যন্ত অবাক হয়ে গিয়েছিল। এর কিছুক্ষণ পর আমরা দেখলাম দীনেশের দেহটা ভেসে উঠল জলের ধার ঘেঁষে। কোনো রকমের চেষ্টার পর ওকে ওপরে টেনে তোলা হলে ও অজ্ঞান হয়ে যায়। স্থানীয় হাসপাতাল এখান থেকে অনেকটা দূরে, তাই গ্রামেরই এক বদ্যির কাছে নিয়ে যাওয়া হলো তাকে। সেখান থেকে চিকিৎসা চলছিল। এর প্রায় 2 দিন পর জ্ঞান ফিরল দীনেশের। কিছুটা সুস্থ হলেও কোনো এক অজানা আতঙ্কে রীতিমতো উন্মাদ হয়ে যায় ও। এখনো সেই আতঙ্ক থেকে ও বেরোতে পারেনি। খালি বলছে, রাক্ষস রাক্ষস, ওই ঝিলের জলে একটা বড় রাক্ষস। কিন্তু অনেক জিজ্ঞাসা করেও জলের ভিতরে দীনেশ ঠিক কি দেখেছিল তা বলতে পারেনি। এরপর সেদিন রাতেই কার্তিকের মৃতদেহ ঝিলের ধারে ভেসে উঠেছিল। বিভৎস খুবলে খাওয়া দেহখানি, যেন মনে হচ্ছিল কেউ কার্তিকের রক্ত মাংস খেয়ে ছুঁড়ে দিয়েছিল ওর দেহটা পাড়ের দিকে। এটা তাও কবেকার ঘটনা? হ্যাঁ, তা ধরুন আজ থেকে প্রায় ওই বছর 3 আগের ঘটনা। আমার মাথায় যে প্রশ্নগুলো চলছিল তার কিছুটার উত্তর হয়তো পেয়েছিলাম, কিন্তু এখনো অনেক উত্তর ছিল অজানা। আচ্ছা, ওখানে এর আগেও কি মৃতদেহ পাওয়া গেছে? হ্যাঁ সাধু বাবা, ওই ঘটনার পর প্রায় 12-14 জনের মৃত্যু ঘটেছে। প্রথম কয়েকটা আমাদের গ্রামেরই লোক ছিল, আর বাকি সব অন্যান্য জায়গার। সব ওই ঝিলের ধারেই দেহগুলো পড়ে থাকত, একেবারে ক্ষতবিক্ষত, রক্তাক্ত। এরপর মোড়ল মশাইয়ের ডাকে গ্রামে একটা আলোচনা সভা বসল। পুরোহিত মশাই বিধান দিলেন সেদিনের পর থেকে কেউ যেন ওই ঝিলের জল না পান করে কিংবা ঝিলে স্নান না করতে যায়। শুধু তাই নয়, রাতের দিকেও কেউ যেন ঝিলের পাড়ে না যায়, বিশেষত পূর্ণিমার রাতে। আমি অবাক হয়ে শুনছিলাম কথাগুলো, আর একই সাথে মনে মনে ছক কষছিলাম, কিন্তু হিসেব কোনোভাবেই মিলছিল না। গত রাতে আমি যেটা দেখেছিলাম সেটা কি ছিল বুঝতে পারছিলাম না কিছুই। সেদিন রাতে শোয়ার পর মনটা ভীষণভাবে আনচান করছিল। বারংবার শ্মশানের সেই দৃশ্য আর মাতু পাগলির কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। কি মনে হতে খাটিয়া ছেড়ে উঠে আমি আবার দেহবন্ধনটা সেরে নিলাম। খুব একটা কঠিন কাজ নয়, বিশেষ সময়ও লাগে না, কাজেই খুব একটা অসুবিধা হলো না। দেহবন্ধন সেরে শুতেই যাব, আচমকা একটা চাপা কান্নার স্বর কানে এলো। সরাসরি স্বরটা আসছিল না, ঠিক যেন প্রতিধ্বনিত হয়ে আসছিল আমার কানে। আমি মন শক্ত করে সিদ্ধান্ত নিলাম এইবার বাইরে গিয়ে দেখব। সেই অনুযায়ী নিমাইদের কুটির থেকে বেরিয়ে এদিক ওদিক চাইলাম। শব্দটা যে গ্রামের সীমানা হতে আসছিল বুঝতে পারলাম, কিন্তু এত রাতে কে কাঁদছে? কোনরকম ভনিতা না করে দ্রুত পায়ে এগোতে লাগলাম আমি। ধীরে ধীরে সেই ক্রন্দন ধ্বনি যেন বৃদ্ধি পেতে শুরু করল। এদিকে শব্দের উৎস খুঁজতে খুঁজতে আমি সোজা এসে পৌঁছালাম ওই ঝিলের কাছাকাছি। নিশ্চিত হলাম যে শব্দটা ওখান থেকেই আসছে, কিন্তু এত রাতে? কথাটা ভাবতে ভাবতেই চোখের সামনে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পাওয়া গেল। সদ্য পূর্ণিমা পার হয়েছে,
চাঁদ ধীরে ধীরে আংশিক হতে শুরু করেছে, কিন্তু তা সত্ত্বেও চারপাশের নিকষ আঁধার মিশেছে আংশিক চাঁদের সেই জ্যোৎস্নায়। এমনই এক পরিবেশের মাঝে আমি দেখতে পেলাম একটা নারীর ছায়া মূর্তিকে। ঝিলের ধার ঘেঁষে এদিক ওদিক করছে। ভালো করে কান পাততেই অনুমান করা গেল সেই কান্নার স্বরটা ওই নারী মূর্তির থেকেই আসছিল। কিন্তু এই নারী মূর্তি কে? কপালে ভাঁজ পড়ল আমার। ঝিলের পাড়ে এক দৃষ্টে চেয়েছিলাম আমি। মনের মাঝে প্রশ্নগুলো পুনরায় ঝড় তুলল। তার সাথে সেদিন সন্ধ্যায় আমার সাথে ঘটা ওই দুর্ঘটনা। কতক্ষণ চেয়েছিলাম লক্ষ্য করতে পারিনি, কারণ একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। হঠাৎই কাঁধের কাছে একটা শীতল অনুভূতি টের পেতেই চমকে উঠলাম। বুঝতে পারলাম আমার পিছনে কেউ রয়েছে। সেই অজ্ঞাত সত্তার উপস্থিতি টের পেয়ে আমি দ্রুত পাশ ফিরতেই থমকে গেলাম। সঙ্গে সঙ্গে আমার শরীরের সর্বত্র জুড়ে প্রবাহিত হলো রাশি রাশি বিদ্যুৎ তরঙ্গ। আমার সম্মুখে যে সত্তা দাঁড়িয়ে, সে কোনো জীবিত মানুষ কিংবা প্রাণী নয়, একটা প্রায় পচিত গলিত বিকট নারী অবয়ব, যার মুখে নাক ঠোঁট কিচ্ছু নেই। রয়েছে অক্ষি কোটরের জায়গায় কেবল দুটো কালো গর্ত, আর সেই সাথে কালো ধোঁয়ার ন্যায় সেই মূর্তির মাথার চারপাশে জুড়ে উড়ছিল কুচকুচে কেশ রাশি। এমন অদ্ভুত বিকট অবয়ব আমি আগে কখনো দেখিনি। কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে গেছিলাম আমি। দেখলাম সেই বিভৎস মূর্তিটির পচা গলা, বিকৃত কালচে হাত আমার গলার দিকে এগিয়ে আসছিল। চোখ বন্ধ করে নিলাম আমি। এমন সময় চারপাশ থেকে অজানা কোনো অলৌকিক তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। তীব্র থেকে তীব্রতর হতে লাগলো সেই চিৎকার। অদূরের ঝোপঝাড় থেকে একসাথে ডেকে উঠল শিয়ালগুলো। আমি চোখ বন্ধ করেই কয়েক মুহূর্তে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম ওখানে, কিন্তু গলায় কোনো রকম স্পর্শ অনুভব করতে পারলাম না। অতঃপর চোখ খুললাম, সামনে কেউ নেই। দ্রুত চোখ গেল ঝিলের দিকে। সেখানকার জল ইতিমধ্যেই বড় বড় ঢেউ তুলতে শুরু করেছে, যেন কেউ এই মাত্র ডুব দিল সেখানে। ঝিলের কাছটা এসে ভালো করে চেয়ে থাকলাম আমি সেই দিকে। ঢেউয়ের তীব্রতা ধীরে ধীরে কমে আসতে লাগলো এবং একটা সময় তা শান্ত হয়ে গেল। আমি চুপচাপ ওই একই স্থানে স্থির দাঁড়িয়েছিলাম। এমন সময় আপনা আপনি আমার মুখ থেকে অস্ফুটে বেরিয়ে এলো একটা শব্দ, দেও। ঘরের আলোটা যেন আচমকাই কমে এলো। তারানাথ উঠে গিয়ে হ্যারিকেনের আলো একটু তীব্র করে পুনরায় এসে তক্তপোষে বসলেন। দেও? সেইটা আবার কি ঠাকুরমশাই? কিশোরীর কথায় তারানাথ গম্ভীর স্বরে বললেন, দেও হলো এক ধরনের অশুভ সত্তা। এদের মূলত জলেই বাস। ওই ঝিল, পুকুর, ডোবা, এইসব জায়গায়, যেখানে আশপাশটা নিরিবিলি আর জলা জঙ্গল ঘেরা হবে আর কি। এই দেও ঠিক কি? মূলত জলে কারো অপঘাতে মৃত্যু ঘটলে সে দেও হতে পারে। সেই সব অশুভ অতৃপ্ত আত্মা যারা কোনো লক্ষ্যবশত পার্থিব লোকে থাকতে বাধ্য হয়, তারাই দেও রূপে জলাভূমিতে থাকে, সেখানকার আশেপাশে ঘুরে বেড়ায়। এখন সেই দুষ্ট আত্মা কে ছিল আর ওই ঝিলেই বা কিভাবে এলো, সেটা জানাটাই আমার তখন প্রধান উদ্দেশ্য ছিল। তারানাথের কথায় আমরা পুনরায় ফিরলাম ঘটনার মূল স্রোতে। ঝিল থেকে মৃতদেহ উদ্ধারের পর বেশ কিছুদিন অতিবাহিত হয়েছে। আমিও শুধু একটা কথাই চিন্তা করছিলাম, যে কোনো দেওরূপে যে অতৃপ্ত আত্মা ওই ঝিলে বন্দী, সে আসলে কে। এইটুকু তো নিশ্চিত ছিল, যে হোক না হোক সে আত্মা কোনো নারী। সেদিন দুপুরবেলা খেতে বসে কথাটা পারলাম আমি। আচ্ছা, এই দুর্ঘটনাগুলো ঘটার আগে কি এ গ্রামের কোনো স্ত্রীলোকের ওই ঝিলের জলে ডুবে মৃত্যু হয়েছিল? তেমন কোনো ঘটনার কথা তো শুনিনি। কেউ মারা গেলে তো তার দেহ নিশ্চিত ভেসে উঠত। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। সত্যি বলতে
আমার ওই ঝিলে হওয়া অভিজ্ঞতার কথা শুনে সেদিন নিমাইবাবু বড় ভয় পেয়ে যায়। এভাবেই দিনের পর দিন গ্রামবাসী আর আশেপাশের অন্যান্য লোকেদের হত্যা করে আসছিল ওই অশুভ শক্তি। আমার কাছে ভদ্রলোক অনুরোধ করে যে যেভাবে হোক না কেন দুষ্ট শক্তিকে যাতে শেষ করি আমি, যত দ্রুত সম্ভব। তাই মতিঝিল গ্রামে থেকে যেতে হলো আমায়। আগাম পূর্ণিমাতেও যে ওই দুষ্ট আত্মা কোনো না কোনো শিকার খুঁজে তাকে শেষ করবে এ ব্যাপারে নিশ্চিত ছিলাম আমি। সেদিন রাতটুকু অনিদ্রাতেই কাটলো আমার। পরের দিন সকালের দিকে গ্রামের স্থানীয় রাধা মাধবের মন্দিরটায় গেলাম। পুরোহিত মশাই সবে পুজো শেষ করে গর্ভগৃহ বন্ধ করে সবে দালানে পা রেখেছেন। আমাকে মন্দিরে প্রবেশ করতে দেখে জিজ্ঞেস করলেন, আপনি কে বাবা? সাধু বলতে পারেন। পুরোহিত মশাই কুঞ্চিত ললাটে আমার দিকে এগিয়ে এলেন। এই গ্রামে নতুন বুঝি? আগে হ্যাঁ। বেশ, আপনি একটু বসুন, আমি প্রসাদ নিয়ে আসছি। মন্দিরটা চুপচাপ দেখছিলাম আমি। ঢুকে রাধা মাধবকে প্রণাম করাও হয়ে গেছিল। মন্দিরটা দেখতে দেখতে ওই ঝিলটার কথাই ভাবছিলাম। এমন সময় পুরোহিত মশাই বললেন, এই নিন ঠাকুর মশাই প্রসাদ। আমি দুহাতের তালুতে প্রসাদ নিয়ে কপালে ঠেকালাম। তারপর সেটা মুখে নিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনি এই গ্রামেরই বাসিন্দা? আগে হ্যাঁ, ওই স্কুল বাড়ির কাছেই আমার বাড়ি। তা আপনি এখানে মানে? এই কটা দিন হলো এখানে আছি, মানে এ গায়ের পথ দিয়েই যাচ্ছিলাম। ক্লান্ত বোধ করলে বিশ্রাম হেতু ওই নিমাইবাবুর বাড়ির সামনের কুয়োটার কাছে বসেছিলাম। ওর স্ত্রী আমাকে দেখে ভেতরে আমন্ত্রণ করে নিয়ে গেলেন। নিমাইবাবুও বেজায় টানাটানি করে আমাকে রাতটুকু তাদের বাড়িতে থাকার জন্য অনুরোধ করলেন। আমি নাকি ব্রাহ্মণ, এত কাছে থেকেও তারা আমার সেবা না করলে নাকি তাদের পাপ হবে। অগত্যা আমি ভেতরে যাই। ভেবেছিলাম শুধু ওই রাতটুকুই থাকব, কিন্তু যে ঘটনায় গ্রামের বুকে ঘটে গেল। পুরোহিত মশাইও কিঞ্চিত উদাসীন হয়ে বললেন, সে তো বটেই, একের পর এক মৃত্যু। এখন তো থানা থেকেও তদন্ত করা ছেড়ে দিয়েছে। এমন অভিজ্ঞতা। আমি কিছুটা চাপা স্বরে গম্ভীরভাবে বললাম, এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমিও গেছি। পুরোহিত মশাই অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মানে আমিও দেখেছি তাকে, অনুভব করেছি তার বিভীষিকা। ওই ঝিলের জলে কোনো বিভীষিকা নেই পুরোহিত মশাই। ওই জলে রয়েছে এক অতৃপ্ত আত্মার বাস। কোনো এক কারণে সে এতটাই হিংস্র আর প্রতিশোধ স্পৃহ হয়ে উঠেছে যে থামতে চাইছে না। ঘটিয়ে চলেছে একের পর এক হত্যালীলা। এখন শুধুমাত্র জানার বাকি যে আসলে কে এই অতৃপ্ত আত্মা, কেন এই মারণ খেলায় নেমেছে সে। উদ্বিগ্ন দৃষ্টিতে আমার দিকে তাকালেন পুরোহিত মশাই। বললেন, আপনি পারবেন জানতে ঠাকুর মশাই? পারবেন এই মরণ খেলাকে আটকাতে? খুব ভালো হয়, তাহলে প্রাণগুলো অবশেষে বাঁচবে। তবে হয়তো। মাথা নাড়লাম। আমি বললাম, সব ঠিক আছে, কিন্তু আগে আমাকে জানতে হবে এই দেবের উৎস কি, কিভাবে ওই শক্তি এই ঝিলে বাসা বাঁধল। পুরোহিত মশাই গভীর দৃষ্টিতে চেয়ে রইলেন আমার দিকে। আমি জিজ্ঞেস করলাম, ওই ঝিল সম্পর্কে কিছু এমন অজানা তথ্য আছে যা আপনার জানা? না। স্পষ্ট জবাব দিলেন পুরোহিত মশাই। ওই ঝিলে কেউ আত্মহত্যা করেছিল বা জলে ডুবে মারা গেছিল? একটু ভেবে পুরোহিত মশাই বললেন, এমন তো কেউ ছিল না। মানে এমন ঘটনা তো আমার জানা নেই। আর কিছু জিজ্ঞেস করলাম না আমি। সত্যি বলতে কি আর কিছু জিজ্ঞেস করার মতোই ছিল না। যাই হোক, মন্দির থেকে ফেরার সময় আমি পুনরায় দিনের আলোর মাঝেই ওই ঝিলের নিকট গেলাম। একটা অদ্ভুত আকর্ষণ আর কৌতূহল টান ছিল আমায়। যেভাবেই হোক না কেন আমাকে এই ঝিলের রহস্য জানতেই হবে, সমাধান করতেই হবে এই সমস্যার।
সবচেয়ে বড় কথা, গ্রামবাসীরা যে বিশ্বাস আমার ওপর দেখিয়েছে তাকে খণ্ডাতে পারবো না কোনোভাবেই। ধীর পায়ে আমি ঝিলের ধারে এসে উপস্থিত হলাম। এদিকটা এতটাই নিরিবিলি আর জলা জঙ্গলে ঘেরা যে দিন হলেও সূর্যের আলো পড়ার সত্ত্বেও কেমন যেন ছায়ামাখা থমথমে পরিবেশ, যেন মূল গ্রামের থেকে বিচ্ছিন্ন অন্য একটা জায়গা। যাই হোক, আমি চারপাশটা ভালোভাবে নিরীক্ষণ করতে করতেই ঝিলের পাড়ে এসে দাঁড়ালাম। একটু ঝুঁকলেই ঝিলের জল স্পর্শ করা যায়। কি মনে হতেই আমি উপুড় হয়ে বসে ঝিলের জলে হাত ডোবালাম। জলের স্পর্শ পাওয়া মাত্রই আমার চোখের সামনে কয়েকটা দৃশ্য ভেসে উঠল। যদিও তা অস্পষ্ট ছিল। দেখলাম কোনো একটা ঘর, টিমটিমে আলো জ্বলছে, আর সেখানে একজন নারী প্রচণ্ড কান্নাকাটি করছে, আর একজন পুরুষ তার চুলের মুঠি ধরে মারছে, খুব মারছে। মারতে মারতে পুরুষটি বলছে, তোর সামনেই আর একটা বিয়ে করবো। কি করবি বল, কি করবি? কিচ্ছু করতে পারবি না। তোর চোখের সামনেই আমি তোর ছুটি না আনবো, তোর চোখের সামনে আনবো। তারপর সেই পুরুষটি সপাটে একটা চড় বসিয়ে দিল সেই নারীর গালে। চোখটা আমার সাথে সাথে খুলে গেল। তার মানে আমি তৎক্ষণাৎ পুনরায় ফিরে এলাম মন্দিরে। পুরোহিতমশাই ইতিমধ্যেই মন্দিরের গর্ভগৃহ বন্ধ করে মূল প্রবেশদ্বারের দিকে এগোচ্ছিলেন। আমাকে দেখতেই চমকে উঠলেন, একটু অবাকও হলেন বোধহয়। আরে ঠাকুর মশাই, আপনি এখানে? হাতে সময় বেশি নেই, কয়েকটা প্রশ্ন ছিল করতে চাই। আমাকে উদ্বিগ্ন দেখে পুরোহিত মশাইও কিছুটা হতচকিত হয়ে বললেন, হ্যাঁ বলুন না। এই গ্রামে এমন কোনো স্ত্রী ছিল যার স্বামী দ্বিতীয় বিয়ে করেছিল? এই 3-4 বছর আগে প্রচণ্ড মারধর করত স্বামী, কষ্ট ছিল জীবনে। একটু ভেবে পুরোহিত মশাই বললেন, ও আপনি বোধহয় জবার কথা বলছেন। আজ থেকে 7 বছর আগে জবা এ গায়ে বিয়ে করে এসেছিল। ওই আমাদের রতিনের প্রথম বউ বাচ্চা হচ্ছিল না বলে ওর বরের ওর ওপর খুব রাগ ছিল। তার উপরে কিছু গ্রামবাসীদের উস্কানি তো ছিলই। রথিনকে রাগাতে অনেকে ইচ্ছাকৃত করে বলতো হয়তো দোষ ওর মধ্যেই আছে। আর এসব হাসাহাসির কারণে প্রচণ্ড রাগ হতো রথিনের। এমনিতেই চণ্ডাল রাগ, তার উপর উস্কানি। এমত অবস্থায় সব রাগ গিয়ে পড়তো জবার ওপর। এমনকি মেয়েটাকে মারধর পর্যন্ত করত। এর কিছু বছর পর রথিন আরও একটা বিয়ে করল। এটা মেনে নিতে পারেনি জবা। প্রতিবাদ করায় প্রচণ্ড মারধর জোটে ওর কপালে। এরপর প্রায়শই প্রতিবাদ করত, সেদিনও করেছিল। সেদিন বলতে? সেদিন বলতে যেদিন শেষ গ্রামে জবাকে দেখা যায় সেদিনের কথা বলছি। ওই দিন স্বামীর হাতে মার খেয়ে জবা আমার কাছে এসেছিল, খুব কান্নাকাটি করছিল। তারপর সে রাতেই কোথায় যে চলে যায় মেয়েটা, ওর স্বামীও খোঁজ নেয়নি। নতুন বিয়ে করেছে সে, দ্বিতীয় বউ নিয়ে মত্ত। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, গ্রামবাসীরা কেউ আর তার খোঁজ করেনি? না, স্বামী হয়েও রথিন যেখানে নিজের বউটার খোঁজ খবর করতে গেল না, তখন গ্রামবাসী আর কি বা করতে পারে। প্রথম কটা দিন রথিনকে বলা হয়েছিল থানায় খবর দিতে, কোনো গা করেনি সে। এরপর গ্রামবাসীরাও ধীরে ধীরে নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে, আর একটা সময় পর ভুলে যায় জবার কথা। আমি একটু অবাক হলাম। আপনারা নিশ্চিত জবা কোথাও চলে গেছে? আমার প্রশ্নে কিছুটা অবাক হয়ে পুরোহিত মশাই বললেন, তাই হবে হয়তো। একটা শুকনো হাসি ছেয়ে গেল আমার মুখে। মাথা নেড়ে বললাম, না, আপনার এখান থেকে ফেরার পর জবার আবারও ওর স্বামীর সাথে ঝামেলা হয়েছিল, আর অপরাধটা ওইখানেই ঘটে, রথিনের হাত থেকে। পুরোহিত মশাইয়ের কপালে ভাঁজ পড়ল। অপরাধ?
আমি গম্ভীর কাঁপা কাঁপা গলায় বললাম, হ্যাঁ, অপরাধ, এক ভয়ঙ্কর অপরাধ। মারধরের এমন পর্যায়ে চলে যায় সে যে রীতিমতো ক্রোধে জবার গলা চেপে ধরে, যে কারণে শ্বাসরোধ হয়ে মৃত্যু ঘটে জবার। এই মৃত্যুর আশ্বাস অনেকটা পরেই হয় রথিনের। যখন টের পায় তখন অনেক অনেক দেরি হয়ে গেছে, আর কোনোভাবেই জবাকে বাঁচিয়ে তোলা সম্ভব ছিল না। সেদিন রথিনের দ্বিতীয় স্ত্রীও বাড়ি ছিল না। আমার কথার মাঝেই পুরোহিত মশাই বললেন, আগে হ্যাঁ, রথিনের প্রথম বউ উধাও হয় যেদিন, সেদিন ওর দ্বিতীয় বউটা তো বাড়ি ছিল না, বাপের বাড়ি গেছিল। তা আপনি বলতে চাইছেন রথিনী ওর বউকে মেরেছিল? হ্যাঁ, আমি একবার রথিনের সাথে দেখা করতে চাই। আমার কথা শুনে চমকে উঠলেন পুরোহিত মশাই। বললেন, তা কি করে সম্ভব? আজ থেকে ৬-৭ মাস আগে তো রথিনের ওই ঝিলে ডুবেই মৃত্যু ঘটে। জলে ডুবে তো নয়, রীতিমতো নৃশংসভাবে ক্ষতবিক্ষত হয়ে মরেছিল। আমরা তো ভেবেছিলাম ওই ঝিলের জলে কোনো জলজ হিংস্র প্রাণী বসবাস করে, সে এসব করছে। বসবাস তো শুরু করেছে, তবে কোনো হিংস্র প্রাণী নয়, হিংস্র আত্মা, জবার আত্মা। আমার কথা শুনে বাকরহিত হয়ে পড়লেন পুরোহিত মশাই। আমি ধীর কণ্ঠে বললাম, সেদিন জবাকে মেরে ফেলার পর রথিনর মৃতদেহটা ঝিলের জলেই ফেলে দিয়েছিল, কিন্তু অপমান আর অবজ্ঞায় জর্জরিত জবার আত্মা নিজের দেহ ত্যাগ করে মুক্তি লাভ করতে পারেনি। প্রতিশোধ স্পৃহায় সে ভয়ঙ্কর হিংস্র হয়ে ওঠে আর একের পর এক হত্যালীলা চালায়। বিশেষ করে পুরুষদের প্রতি তার সবচেয়ে বেশি ক্রোধ ছিল। স্বামী এত খারাপ, ওকে মারধর করে, এ কথা জানার পরেও গ্রামের বিচার সভায় সব পুরুষেরা ওকেই দোষারোপ করত। সন্তানের জন্ম দিতে না পারাতেও ওকেই কথা শোনাত। স্ত্রীলোকেদের চেয়েও বেশি ওকে অসম্মানের শিকার হতে হতো পুরুষদের হাতে। গ্রামের মেয়ে বউরা তা ওর অবস্থাটা বুঝত, কিন্তু তারা হয়তো তাদের কর্তাদের মুখের ওপর কিছু বলতে বা প্রতিবাদ করতে পারত না। তা ঠিক। ওই রথিন গ্রামের মোড়ল থেকে শুরু করে চাষা প্রায় সকলকেই নিজের ভালো মানুষই আর কথার জালে ফাঁসিয়ে রেখেছিল। তাই এমনিতে ওকে তেমন কেউ দোষারোপ করত না, যা করার জবাকেই করত। আজও প্রতিশোধ স্পৃহায় জবার দুষ্ট অতৃপ্ত আত্মা একের পর এক হত্যা চালাচ্ছে। শীঘ্রই ওকে থামাতে হবে, নয়তো কিছু একটা করুন ঠাকুর মশাই। পুরোহিত মশাইয়ের কথায় আমি ওনাকে আশ্বস্ত করে বললাম, চিন্তা করবেন না, আগামী পূর্ণিমাতেই আমি সব ঠিক করে দেব, মুক্তি পাবে জবার আত্মাও। অতঃপর দেখতে দেখতে পূর্ণিমা চলে এলো। সেদিন মধ্যরাতে পুরোহিত মশাই পুজোর সমস্ত সামগ্রী গুছিয়ে চলে যান ওখান থেকে। আমি গ্রামের প্রায় সকলকেই বলে দিয়েছিলাম যাতে ঘর থেকে কেউ না বেরোয়। যত যাই হয়ে যাক না কেন, আমার কথা মতো সকলেই রাতের খাওয়া সমাপ্ত করে শুয়ে পড়েছিল। যাই হোক, ঝিলের ধারেই পূজা করব বলে প্রথমে মনস্থির করেছিলাম। যজ্ঞের বেদিতে আগুন ধরিয়ে আমি মন্ত্রপাঠ শুরু করলাম। একটা দুষ্ট অতৃপ্ত আত্মাকে আমার যজ্ঞের দ্বারা বন্ধন করতে হবে, তারপর তাকে যে কোনো প্রকারে মুক্ত করতে হবে। মুক্ত না হলে সে আত্মার আরো বেশি শক্তি প্রাপ্তি ঘটবে, যার দরুন আরো অনেক অজানা বিপদ ঘটার সম্ভাবনা আছে। রাত কত হবে জানা নেই, আমি নাগাড়ে মন্ত্রপাঠ করে চলেছি। চারিদিক জ্যোৎস্নার শ্বেত শুভ্র আলোয় ভরে গেলেও নিস্তব্ধ, নিঝুম। অদূরে কতগুলো শেয়াল ডাকছে, আমি সেদিকে বিশেষ মাথা ঘামালাম না, মন্ত্রপাঠে মনোনিবেশ করলাম। আমার ঠিক সামনের বট গাছটায় বেশ অনেকক্ষণ ধরে একটা রাত জাগা পাখি ডাকছিল একটানা। মনোযোগের খানিকটা ব্যাঘাত ঘটল প্রথমে, তবে তা ওই কয়েক মুহূর্তের জন্য। তারপর পুনরায় যজ্ঞের মন্ত্রপাঠে মন দিলাম। আচমকা দমকা হাওয়া শুরু হলো চারিপাশ জুড়ে। আশেপাশের বড় বড় গাছগুলো জোরে জোরে দুলতে লাগলো। এরই মাঝে দেখলাম ঝিলের জলে বিশাল বিশাল ঢেউয়ের সৃষ্টি হচ্ছে। বুঝতে পারলাম
এই সবই আমার যজ্ঞকে থামানোর জন্য সেই অশুভ আত্মার চক্রান্ত। আমি আরো উচ্চস্বরে মন্ত্রপাঠ আরম্ভ করলাম। এমন সময় ধপ করে যজ্ঞের আগুনটা নিভে গেল। মন্ত্রপাঠ এক মুহূর্তের জন্য থামাতে হলো আমাকে, তবে পুনরায় তা শুরু করে দ্রুত হাতে পবিত্র আগুনটা জ্বালালাম। ওই দুষ্ট আত্মা কোনোভাবেই আমার যজ্ঞ সমাপ্ত হতে দিতে চায় না, তাই তার এত প্রচেষ্টা। এমন সময় কোথা থেকে যেন নারী কান্নার রোল উঠল। আমি এক মনে মন্ত্রপাঠ করতে থাকি, একটু দ্রুততার সাথে। যত তাড়াতাড়ি আমি কাজ শেষ করতে পারবো, তত তাড়াতাড়ি ওই অশুভ ছায়ার শক্তি ক্ষয় হতে শুরু করবে, আর এক সময় নিজের লোকে ফিরে যেতে বাধ্য হবে। হঠাৎ ঝড় থেমে গেল। আমি মন্ত্রোচ্চারণের মাঝেই দেখলাম ঝিলের জল অস্বাভাবিক রকম অস্থির হয়ে উঠল, যেন রীতিমতো ভেতরে কোনো কিছুর তাণ্ডব ঘটছিল। জলের এমন অস্বাভাবিকতা দেখে আমি স্পষ্ট বুঝতে পারলাম জবার আত্মা জাগরিত হচ্ছে। শুধু তাই নয়, সে ক্ষমতার প্রয়োগ করতে চাইছে। হঠাৎ করে আবারও শুরু হলো ধুলো ঝড়, চারপাশে ছেয়ে গেল ধুলোর আস্তরণ। এমন সময় ঝিলের পাড় থেকে উঠে এলো একটা নারী অবয়ব। কান ফাটা অট্টহাসির সাথে অদ্ভুত চিৎকার বিরাজ করছিল সেই মুহূর্তে। আমি বুঝতে পারলাম এ আর কেউ নয়, এ জবা। তার দেহের বিভিন্ন স্থানে পচন ধরেছে, কিছু জায়গা বিক্ষত, মুখে কোনো চোখ নেই, কেবলমাত্র সেখানে দুটো কালো গর্ত রয়েছে। কালো জটা ধরা চুল সামনে ঝুলছে, ঘাড়টা সামান্য বাঁকা, আর হাতের 5 আঙ্গুলে রয়েছে বিশাল বড় বড় কালো নখ। না, একভাবে সেদিকে তাকিয়ে থাকতে পারলাম না। আর কি ভীষণ বিভৎস আর ভয়ঙ্কর! চোখ বন্ধ করে ফেললাম। তারপরে অনুধাবন করতে পারছিলাম যে সেই ভয়াল ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছিল আমারই দিকে। একটা অদ্ভুত কম্পন অনুভব করতে পারলাম আমি। মুখ থেকে মন্ত্রপাঠ সম্ভব হচ্ছিল না। অনেক চেষ্টা সত্ত্বেও নড়তে পর্যন্ত পারছিলাম না, কেবল জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। এমন সময় মুখের কাছে তাপ অনুভব করলাম। বুঝতে পারলাম যে সেই ভয়ঙ্করী আমার কাজে আমাকে বাধা দিতে চাইছে, আর সে এগিয়ে আসছে আমারই দিকে। আমি কোনো রকমে বললাম, নিজের লোকে ফিরে যাও জবা। রথিনকে মেরে নিজের প্রতিশোধ চরিতার্থ করেছো তুমি, আর অসহায়দের প্রাণ নিও না, যাও। বিকট অট্টহাস্যে ফেটে পড়ল জবা, বলল, আমি কোথাও যাব না, আমি যাব না কোথাও। আমি শেষ করব সব কথাকে। ওর কণ্ঠস্বরে ছিল ঘৃণা আর হিংসা। ভাগ্যিস আমার দেহ বন্ধন করা ছিল, নয়তো এতক্ষণে আমার ওপরেও আক্রমণ চালাতো জবা। আমি এক মনে মন্ত্রপাঠ করার সাথে সাথে চোখ বন্ধ করে মধুসুন্দরী দেবীকে মনে করতে লাগলাম। হঠাৎই একটা নীল গভীর আলোর ছটায় চারপাশ খেলে গেল। ঝড় অনেক আগেই থেমে গেছিল, শেয়ালের ডাকও থেমে যায়। আমি দেখলাম সেই নীল আলোর বিচ্ছুরণে জবার বিভৎস শরীরটা জ্বলতে শুরু করল। প্রচন্ড চিৎকার করতে লাগলো সেই অশরীরী। কান ফাটা সেই চিৎকার রীতিমতো দম বন্ধ করছিল। ধীরে ধীরে ওর কঙ্কাল রূপ বেরিয়ে এলো। তারপর সেটাও জ্বলতে জ্বলতে ছাই হয়ে ধুলোর ন্যায় উড়ে এসে সোজা মিশল যজ্ঞের আগুনে। আমি দেখলাম নীল আলোর মধ্যে থেকে বেরিয়ে আসছেন মধুসুন্দরী দেবী, হাতের তালু ওঠানো বরা ভয়ের ভঙ্গিতে। বুঝলাম ওনার আশীর্বাদ প্রদানেই আজ আমার যজ্ঞ সফল হল। অতঃপর একটা দীর্ঘশ্বাস ফেলে আমি ঝিলের শান্ত জলের দিকে তাকালাম। ইতিমধ্যেই রাতের অন্ধকার কাটিয়ে সূর্যদেব তার আলো ছড়িয়েছেন দিগন্ত রেখা জুড়ে। পরের দিন মন্দিরেই আলোচনা সভা বসেছিল। গ্রামবাসীর উদ্দেশ্যে বললাম, আর কোনো ভয় নেই, সব ঠিক হয়ে গেছে। ওই ঝিলের জল এখন ব্যবহার করতে পারবেন। তবে হ্যাঁ, এরপর গ্রামে কোনো নারী বিপদে পড়লে অবশ্যই তাকে সাহায্য করবেন, দোষারোপ নয়।
গ্রামবাসীরাও নিজেদের ভুল বুঝতে পারল। একে একে আমাকে কৃতজ্ঞতা জানাতেও এলো। নিমাইবাবু এবং তার স্ত্রীও আসে আমার সাথে দেখা করতে। অতঃপর আমি সবাইকে বিদায় জানিয়ে ওই গ্রাম ছাড়লাম। তারানাথ নিজের ঘটনা শেষ করে চুপ করলেন। দেখলাম কিশোরীও কিছুটা অন্যমনস্ক। আমি জিজ্ঞাসা করলাম, কি কিশোরী, যাবে না? ওঠো। হুঁশ ফিরতেই সে দ্রুত বলে, ওঠো ওঠো ওঠো। অবশেষে আমরা ঠাকুরমশাইকে বিদায় জানিয়ে মটলেন ছেড়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। শুনছিলেন পিয়াসার কলমে তারানাথ তান্ত্রিক ও দেও। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই গল্পটি শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না। সমগ্র গল্পটির কণ্ঠ অভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। বিভিন্ন চরিত্রে অমিত, অর্পণ, জ্যোতির্ময়, সুরজিতা, অয়ন্তিকা, সায়ম, দেবলীনা এবং রিতম। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62APS স্টুডিও। তাহলে আগামী শুক্রবার ঠিক রাত 9টায় আমরা আবারও হাজির হব তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর আরেকটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।